তারপরে ব্ল্যান্স গুলা কি হয়েছে, তারপরে স্টক, ইকুইটি, ক্যাশ ফ্লো। যদি না হয় সেক্ষেত্রে আপনাদের একটু বুঝতে কঠিন হতে পারে। আমি যদি ট্রাই করবো, কারণ আমার প্রশ্নে হচ্ছে ফাইন্যান্সের জন্য কি ধরনের এগুলার অ্যাপ্লিকেশন, বাট অ্যাকাউন্টিং ওই জিনিসগুলো আবার এখানে একটু ক্যালকুলেশনটা আপনাদের ইকুয়েশন গুলা টার্ম গুলা চলে আসবে। তো এই জন্য বলছিলাম অ্যাকাউন্টিং এটা হলে আপনাদের বুঝতে সুবিধা হতো, না হলে সমস্যা নেই, আমরা যথাসম্ভব আপনাদের আমারটা থ্রুতে জানানোর চেষ্টা করবো। আমার স্ক্রিনটা শেয়ার করবো। অ্যাকাউন্টিং ইকুয়েশন তো ফিনান্সিয়াল ট্রানজাকশন এগুলা তো হয়েছে আপনাদের, না? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনাদের ফিনান্সিয়াল ট্রানজাকশন কিছু কি হয়েছে? ম্যাম আমাদের শুধু ওই যে অ্যাসেটের ইকুয়েশনটা করানো হয়েছিল। হ্যাঁ, ওইটাই ট্রানজাকশনের ক্ষেত্রে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি এতটুকু হয়েছে। রিপোর্ট গুলা হয়নি, অ্যানুয়াল রিপোর্ট গুলা। আচ্ছা, তো আপনারা তো জানেন অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি ছিল, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, ওনার্স ইকুইটি যেটা। তো অ্যাসেট কি, লায়াবিলিটি কি, ওনার্স ইকুইটি, এগুলোর মধ্যে অনেক ধরনের টার্ম অলরেডি আপনারা শুনেছেন। তো ওগুলা নিয়ে আমাদের ওইগুলা থেকে কিভাবে আমাদের যে কোনো একটা কোম্পানি, যখন আপনি ফিনান্সিয়াল ডিসিশন নিতে যাবেন, ইনভেস্টিং ডিসিশন, আপনার এনুয়াল রিপোর্টটা চেক করতে হয় আগে। তো এনুয়াল রিপোর্টে কি কি জিনিস থাকে, আপনার ব্যালেন্স শিট থাকে, ইনকাম স্টেটমেন্ট থাকে, তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার্স ইকুইটি অ্যান্ড ক্যাশ ফ্লোস। জিনিসগুলা কি কি এক এক আমরা দেখবো। ব্যালেন্স শিট কি, ব্যালেন্স শিটে হচ্ছে একটা কোম্পানির ওভারঅল একটা টাইমে আপনি কোম্পানির অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি সম্পর্কে আপনি স্ন্যাপশট থাকবে, যে সবকিছু আপনার ওভারঅল থাকবে। আর ইনকাম স্টেটমেন্টে কি থাকবে, আপনার কোম্পানির ওই হচ্ছে যে প্রফিট এন্ড লস হচ্ছে সেই সম্পর্কে ধারণা পাবেন ইনকাম স্টেটমেন্ট থেকে কোম্পানি। আর হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি থেকে কি পাবেন, স্টক হোল্ডার ইকুইটি থেকে পাবেন যে আপনার কোম্পানি কত ক্যাপিটাল রিটেইনড আর্নিং, ইনভেস্টিং হচ্ছে, কত টাকা নিজের জন্য খরচ করছে, ওনার্সদের কি কি আছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে আপনারা জানতে পারবেন কোম্পানিতে কি ধরনের ক্যাশ ইন হচ্ছে, আউট হচ্ছে, কি ধরনের অপারেটিং অ্যাক্টিভিটিস লস হচ্ছে না লাভ হচ্ছে, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলা কি কি, এই সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তারপরে আমরা সবশেষে এটার মধ্যে ফ্রি ক্যাশ ফ্লো ডিসিশন মেকিং এ কিভাবে করতে হয় সেই ক্যালকুলেশন ম্যাথ গুলা দেখবো। তারপর হচ্ছে ট্যাক্স সিস্টেম, ফেডারেল ট্যাক্স সিস্টেম বা আমাদের দেশের জন্য না, আমরা জাস্ট থিওরিটিক্যাল কিছু এখান থেকে জানি। তো আমরা ব্যালেন্স শিটটাতে চলে আসি শুরুতেই। ব্যালেন্স শিটে কি কি থাকে, প্রথমে হচ্ছে ম্যাম, অ্যাসেট থাকে। জি, বলেন। ম্যাম এই যে চারটি স্টেটমেন্টের ম্যাম কি কি থাকে আবার যদি একটু বলতেন আচ্ছা, ভালো এই যে হতো। ব্যালেন্স শিটে যেখানে দেখেন অ্যানুয়াল রিপোর্ট, ব্যালেন্স শিটে হচ্ছে আপনার স্ন্যাপশট অফ আ ফার্মস ফিনান্সিয়াল পজিশন এট আ টাইম। মানে আপনার একটা নির্দিষ্ট সময়, আপনি প্রতি বছর ইয়ারলি একটা কোম্পানির ইয়ারলি একটা রিপোর্ট আসে না, ওই ইয়ারলি রিপোর্টে 4 ধরনের স্টেটমেন্ট আপনি পাবেন। আপনি যে কোনো কোম্পানির ওয়েবসাইটে যান, বেসিনগো যান বা এনভয়ে যান বা আদার কোম্পানিতে যান, তাদের এনুয়াল রিপোর্ট, আপনাদের প্রথম একটা অ্যাসাইনমেন্ট দিব এনুয়াল রিপোর্ট গুলা। এনুয়াল রিপোর্টে গিয়ে দেখবেন কি কি ইনফরমেশন থাকে, 4টে স্টেটমেন্ট কমন থাকবে। 4টে স্টেটমেন্টের নাম্বার ওয়ান স্টেটমেন্টটা কি, ব্যালেন্স শিট থাকবে। এই ব্যালেন্স শিটে কি হচ্ছে, ওই যে আপনারা জানেন অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, ঠিক না? এই যে, তাহলে অ্যাসেটের মধ্যে কি কি অ্যাসেট থাকে, ক্যাশ থাকতে পারে, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল থাকতে পারে, ইনভেন্টরি থাকতে পারে। তো একটা ইয়ারে কি পরিমাণ ইনভেন্টরি আছে ওই কোম্পানির, কি পরিমাণ ক্যাশ রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, কি পরিমাণ হচ্ছে আপনার ক্যাশ আছে, ক্যাপিটাল, সেই সম্পর্কে সমস্ত ডাটা, কি ধরনের লোন আছে, শর্ট টার্ম না লং টার্ম, এই সমস্ত যাবতীয় ইনফরমেশন গুলো আপনি ব্যালেন্স শিটে দেখতে পারবেন। তারপর এটা থেকে আপনি ইজিলি দেখবেন আপনার অ্যাসেটের সাথে ওই যে আমাদের যে ট্রানজাকশন ইকুইটি সেটা আপনারা ইকুয়াল করতে পারবেন, ইকুইলিব্রিয়াম। আর থাকবে ইনকাম স্টেটমেন্ট থাকে, ইনকাম স্টেটমেন্টে কি ওই যে রেভিনিউ আর এক্সপেন্স, আপনার ওই ইয়ারলি, আপনার যদি ইয়ার সিস্টেমে আপনি যদি যান,
আপনার ওই ইয়ারে আপনার কতটুকু প্রফিট হয়েছে লস হয়েছে সেই সম্পর্কে আইডিয়া করতে পারবেন। প্রফিট আর লসের হিসাবটা কিভাবে আসবে? আপনার রেভিনিউ কত হচ্ছে আর এক্সপেন্স কত হচ্ছে, এই দুইটা ডিফারেন্স থেকে আপনি ইনকাম সম্পর্কে আইডিয়া করতে পারবেন। আইদার আপনার লস হবে অথবা আপনার প্রফিট হবে, সেই ইনফরমেশনটা এখান থেকে পাবেন ইনকাম স্টেটমেন্ট থেকে। তারপর আরেকটা পাবেন কি স্টেটমেন্ট অফ স্টক হোল্ডার ইকুইটি। এটাতে কি আপনার ফার্মে কতটুকু আর্নিং আপনি রিটেন করেন, আপনার ডিভিডেন্ড দেওয়ার, আবার যে আপনি ডিভিডেন্ড দিয়ে দিলেন আপনার যে পার শেয়ার মানে ইয়াতে যে আপনার শেয়ার হোল্ডার আছে তাদেরকে ডিভিডেন্ড দেওয়ার পরে আপনি নিজের কোম্পানির জন্য আপনার যে ওনাররা আছে তাদের কাছে কি পরিমাণ ইনভেস্টমেন্ট, তাদের কাছে কি পরিমাণ ক্যাপিটাল, তারপরে তারা কি পরিমাণ জিনিসপত্র আর্নিং নিজের কোম্পানির জন্য রেখে দিয়েছে ইন ফিউচার কোনো এক্সপেনশনের জন্য বা অন্য কাজের জন্য, সেই ধরনের ইনফরমেশন গুলো আপনার ওই অ্যামাউন্টটা এখান থেকে জানতে পারবে। আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে কি পাবেন? স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে হচ্ছে আপনার ওই যে ওভার ওই টাইম পিরিয়ডে আপনার কি পরিমাণ টাকা আসলো আর গেল, ইনফ্লো আর আউটফ্লো হচ্ছে কি পারপাজে, অপারেটিং অ্যাক্টিভিটিস পারপাস, ইনভেস্টমেন্ট পারপাস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস পারপাস, সেই ইনফরমেশন গুলা এই স্টেটমেন্ট থেকে আপনারা জানতে পারবেন। এখন কথা হচ্ছে অ্যাকাউন্টিং এ আপনারা কি শিখবেন? অ্যাকাউন্টিং এ হচ্ছে আপনার এই পুরা অ্যাসেট লায়াবিলিটিস এগুলা হচ্ছে আপনারা ক্যালকুলেশন গুলা ট্রানজাকশন থেকে বিভিন্ন এক একটা আপনাকে ট্রানজাকশন বলবে সেই অনুযায়ী আপনি এটা শিখতে পারবেন, আপনাদের প্রুফ করতে হয় ঠিক না যে এটা সমান এইটা। তারপর ইনকাম স্টেটমেন্ট গুলো আপনাকে প্রিপেয়ার করতে হবে। এই বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং এ আপনারা দেখবেন এই স্টেটমেন্ট গুলো আপনাদের প্রিপেয়ার করতে হবে। আর ফিনান্সে কি করতে হবে? আপনাদের এই স্টেটমেন্ট গুলো আমাদের দেওয়া থাকবে, স্টেটমেন্ট গুলা থেকে পরবর্তীতে আপনি ফিনান্সিয়াল কি ধরনের অ্যাক্টিভিটিস, আপনার কোথায় ইনভেস্টমেন্ট করা আপনার জন্য, কি ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল আছে, বেশি আছে না কম আছে, আপনি কোথায় ফিনান্স করবেন, সেই আপনার ডিসিশন মেকিং এ নিতে হবে। দুইটার ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে? অ্যাকাউন্টিং এ আপনার সেই ক্যালকুলেশন গুলো করবেন, আর এখানে আমরা কি করবো এই ব্যালেন্স শিটটা আপনাকে অলরেডি দিয়ে দিব, সেখান থেকে আপনাকে কি করতে হবে ক্যালকুলেশন করে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, অপারেটিং ইনকাম, তারপর হচ্ছে আপনার নেট ওর্থ কি, এই সমস্ত জিনিস তখন বের করতে হবে। আমরা আসবো সেগুলা, কিন্তু যেহেতু আপনাদের হয় নাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো অ্যাকাউন্টিং এ, তো আমি একটু দেখাই দিচ্ছি আগে। কারণ আমাদের বিভিন্ন ফিনান্সিং রেশিও অ্যানালাইসিস, স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে হবে। স্টেটমেন্ট অ্যানালাইসিস এর জন্য প্রথম হচ্ছে আমাদের এই রিপোর্ট গুলা সম্পর্কে আগে জানতে হবে, কোনটা টার্ম কি, কোনটা থেকে কিভাবে কোনটার সাথে কোনটা যোগ হচ্ছে, কোনটা থেকে কোনটা মাইনাস হচ্ছে, সেই জিনিসগুলো বুঝতে হবে। তো আপনারা জানেন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরিজ এগুলা সবগুলাকে আমরা কি বলি? কারেন্ট অ্যাসেট, ঠিক না? কেন বলি? শর্ট টার্মের মধ্যে আমি মানে উইদিন 1 ইয়ার এটা আমার লিকুইড ক্যাশ হিসাবে এটা আমার আমার হাতে আছে, এই ধরনের আমার ইয়াটা অ্যাসেটটা। এখন ক্যাশ তো আমার ক্যাশ জানি, অ্যাকাউন্ট রিসিভেবল কোনটা? অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আপনি যে জিনিসটা হচ্ছে কি বলবো উইদিন 30 days to 90 days এর মধ্যে আপনি সেইটা আপনার হাতে এসে পৌঁছাবে, এখনো পান নাই, এসে পৌঁছাবে, আপনি অলরেডি খরচ করে ফেলেছেন কিন্তু আপনার হাতে এসে ওটা এখনো পৌঁছায়, বাট পৌঁছে যাবে, এই ধরনের ইয়াকে আমরা বলি অ্যাকাউন্ট রিসিভেবল। আর ইনভেন্টরিজ কোনটা? আপনার ওই একটা সময়ে 2000 ধরেন 8 বা 7 দুইটা ইয়ার দেওয়া আছে এখানে পাশাপাশি, দুইটা ইয়ার কেন দেওয়া আছে সেটা আমরা পরবর্তীতে বলবো। ব্যালেন্স শিটে অবশ্যই আপনার আপনার কনজিকিউটিভ দুইটা ইয়ারের দেয়া থাকে। ইনভেন্টরিজটা কি বলছি? ইনভেন্টরিজটা হচ্ছে আপনার ওই ইয়ারে কতটুকু পর্যন্ত আপনার স্টক মজুত করা আছে আপনার, যেটা আপনার পরবর্তীতে আপনার বিজনেস এক্সপান্ডের জন্য বা আপনার সেলের জন্য সুবিধা হতে পারে, সেই জিনিসটা এই মুহূর্তে কতটুকু আছে সেটার অ্যামাউন্টটা, নাম্বার না অ্যামাউন্টটা কত টাকার, সেই জিনিস ইনফরমেশন গুলা অ্যামাউন্ট হিসেবে ক্যাশে আমরা এগুলা দেখতে পাচ্ছি মানে কোডটা। সো 2008-এরটা আছে 2007-এ আসে, দেখেন 2007-এ ক্যাশ ছিল 57,000 সামথিং, আর 2008-এ ক্যাশ হয়ে গিয়েছে 7,200, কমে গিয়েছে, ঠিক না? কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন 2007-এ ছিল 3 লাখের মতো, আর 2008-এ এসে হয়ে গিয়েছে কত, প্রায় দ্বিগুণ। তার মানে কি আপনার এই জিনিসগুলা ক্রেডিট হয়ে গিয়েছে, হবে, এখনো পান নাই বাট হবে, এত পরিমাণ টাকা আপনার কি ছিল আগে, আপনি হয়তো জিনিসপত্র গুলা আপনার এগুলার জন্য পারচেজ করে ফেলেছেন বাট হাতে এসে পৌঁছায়, এই ধরনের জিনিসগুলোকে বলছি।
তো এটাকে আমরা বলছি কি প্রায় দ্বিগুণ হয়ে গেছে অ্যাকাউন্ট রিসিভেবল 2008-এ এসে। ইনভেন্টরি দেখেন অলমোস্ট কত 5,000 ইয়ার মতো বেড়ে গিয়েছে, 5 লাখের মতো বেড়ে গিয়েছে। 2007-এ ছিল 7,15,000-এর মতো, আর ইয়াতে গিয়ে 12 লাখ হয়ে গেছে। তো আমি ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল, একটু হোল্ড করেন, আমি মনে হয় পুরান একটা ফাইল ওপেন করেছি, নতুন ফাইল ওপেন। স্যাম্পল অফ আ ব্যালেন্স শিটে দেখেন কি কি থাকে, কি কি ইনফরমেশন গুলো আপনার মিনিমাল পাবেন। থাকতে পারে কারেন্ট অ্যাসেটের মধ্যে থাকবে ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটিজ, কি কি অ্যাকাউন্ট রিসিভেবল। সবসময় যেই এক্সাম্পলটা ম্যাডাম এখানে দিয়েছে যে এটাই থাকবে এমন না, পরীক্ষায় আপনাদের এই ব্যালেন্স শিট চেঞ্জ করে দেওয়া হতে পারে। তো এখানে আছে হয়তো দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, আমি পরীক্ষায় অ্যাকাউন্ট রিসিভেবল না দিয়ে দিয়ে দিলাম মার্কেটেবল সিকিউরিটিজ, ঠিক না? বা ইনভেন্টরিজ এখানে আছে, পরীক্ষা ইনভেন্টরিজ না দিয়ে শুধু ক্যাশ দিতে পারি। তো এমন না যে যেগুলা ফিক্সড এগুলা সবগুলাই থাকতে হবে, কোনো কোম্পানিতে ওই সময় থাকতে পারে, কোনো কোম্পানিতে ওই সময় এই টার্ম জিনিসগুলা ইয়াতে না থাকতে পারে, অ্যাসেট হিসেবে না থাকতে পারে। তো কারেন্ট অ্যাসেট হিসেবে কি আছে, ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটিজ কি কি আছে, সিকিউরিটি স্টক, ওইটা যেটা মার্কেটিং করার মতো অবস্থায় আছে। ফিক্সড অ্যাসেটে কি কি থাকতে পারে, মেশিনারি, ইকুইপমেন্ট, যে কোনো ল্যান্ড, বিল্ডিংস, এগুলা ফিক্সড অ্যাসেটের ভ্যালু, টোটাল ফিক্সড অ্যাসেট। আদার অ্যাসেট কি কি হতে পারে, টোটাল ইনভেস্টমেন্ট অন্য কোনো, আপনার কোম্পানির অন্য কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, কোনো প্যাটেন্ট আছে কিনা যেখান থেকে আপনি ইয়া পান, পেমেন্ট পান, সেই ধরনের জিনিসগুলো থাকলে অ্যাসেট হিসাবে। আর লায়াবিলিটিতে থাকবে অ্যাকাউন্টস পেয়েবল, যেটা আপনি হচ্ছেন ক্রেডিট, মানে পারচেজ করেছেন, বাট এখন আপনি টাকা পে করেন নাই, 31 বা 90 দিনের মধ্যে আপনি এটা পে করতে পারেন, ইন ফিউচার করবেন, বাট এখনো করেন নাই, সেটাকে আমরা বলছি অ্যাকাউন্টস পেয়েবল। আর একটা এক্সপেন্স বা অ্যাকুয়ালস যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আপনি অলরেডি খরচ করে ফেলেছেন কিন্তু আপনি এখনো পে করেন। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে আপনি ওটা কিনে ফেলেছেন, আপনি কোনো সাপ্লায়ারের সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে যে আপনি এটা ইয়া করলেন, বাই একটা এগ্রিমেন্ট করলেন, আমরা এত তারিখে এত ডেটে এটা পে করবো, ফিউচার ডেটে। জি বলেন। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে আপনি ফিউচার ডেটে পে করবেন, এখনো করেন নাই। আর একটা এক্সপেন্স হচ্ছে আপনি ওটা অলরেডি খরচ করে ফেলেছেন কিন্তু এটা টাকাটা এখনো বিল পে করেন, ঠিক আছে? ওইটা শর্ট টার্ম শর্ট টার্ম নোটস, অটো নোটস পেয়েবল বলি। সেটা হচ্ছে আপনি কোনো ইয়ার সাথে শর্ট টার্ম বেসিসে রিটেন কোনো এগ্রিমেন্ট করলেন যে আপনি এত টাকা লোন নিয়েছেন, শর্ট টার্ম বেসিসে 8% ইন্টারেস্ট, এই ধরনের নোট পেয়েবল হতে পারে। এখনো ওইটার থেকে আপনি পে করেন না, ইন ফিউচার আপনি পে করবেন উইথ রিটেন এগ্রিমেন্টের থ্রুতে, সেগুলোকে আমরা বলছি কারেন্ট লায়াবিলিটিস। লং টার্ম তো কোনটা, আপনি একদম এত 10 বছরের জন্য কোনো নোট করলেন, রিটেন এগ্রিমেন্ট। মর্গেজ হচ্ছে আপনি আরো বলছে আপনার পুরো বিল্ডিংটা, আপনার কোনো ইয়ে আছে সেটা আপনি ফ্যাক্টরির কোনো একটা পোর্শন বা কোনো একটা ল্যান্ড মর্গেজ দিয়ে রাখলেন লং টার্ম বেসিসে, সেগুলো হতে পারে লং টার্ম লায়াবিলিটিস। ইকুইটি কোনগুলা, প্রেফার্ড শেয়ার হতে পারে, কমন শেয়ার হতে পারে, ওই যে আমরা বলেছিলাম কমন কমন স্টক থাকে, রিটেন আর্নিং থাকে। কমন স্টক কোনগুলা হচ্ছে, আপনি ওই যে আমরা শুরু থেকে স্টক প্রাইসে আমরা পড়েছিলাম না, যে আপনার টোটাল 1,000টা শেয়ার আছে, আপনি পার শেয়ার 10 টাকা করে বিক্রি করলে টোটাল কতটুকু হবে, 10 গুণ 1,000, ঠিক না? টোটালটা হচ্ছে আপনার কমন স্টক, কত স্টক আপনার কোম্পানি ওই সময় ভ্যালু। আর রিটেন আর্নিং হচ্ছে আপনি কোম্পানি কত টাকা প্রফিট হলো, প্রফিটের পরে পুরো টাকা আপনি তো ডিভিডেন্ড দিয়ে দিবেন না শেয়ার হোল্ডারদেরকে, আপনার তার প্রেফার্ড ডিভিডেন্ড
পোর্শন দিয়ে দিবেন না, কিছু অংশ তো আবার কোম্পানির জন্য রেখে দিবেন ইন ফিউচার ব্যবহার করার জন্য। তো আপনি কতটুকু আপনি রেখে দিয়েছেন নিজের কাছে, সেই অ্যামাউন্টটাকে আমরা বলি রিটেন আর্নিং। তো এরকম আমাদের ব্যালেন্স শিটে আমরা এই সমস্ত জিনিসগুলা ইনফরমেশন গুলা পাবো। তো দেখেন, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরিজ, এই তিনটা যোগ করে আমরা পেলাম কি টোটাল কারেন্ট অ্যাসেট। তারপরে গ্রস ফিক্সড অ্যাসেট, যেটা আমার গ্রস ফিক্সড অ্যাসেট থেকে আমি ডিপ্রিসিয়েশনটা মাইনাস করেছি। ডিপ্রিসিয়েশনটা কি, আপনি একটা যে ফিক্সড অ্যাসেট গুলো আছে, ধরেন আপনার বিল্ডিং বা আপনার কোনো গাড়ি বা কোনো মেশিন, এই জিনিসগুলা তো যেই টাকা দিয়ে আজকে কিনেছেন, 1 বছর পর ওইটার ভ্যালুটা একটু কমতে থাকে, ঠিক না? ইউজ করেছেন যেহেতু, আপনার ওটা ঘাটতি হতে থাকে, ঠিক না? ওটার ভ্যালুটা মার্কেটে একটু কমতে থাকে, সেটাকে ওই ইয়াটাকে আমাদের মাইনাস করতে হয়। ওই বছর ধরুন আজকে ওটার ভ্যালু 100 টাকা, 1 বছর পর ওটার ভ্যালু হয়ে যাবে 90 টাকা, 2 বছর পর ওটার ভ্যালু হয়ে যাবে 80 টাকা। তো ওইটাকে আপনার ওই ডিপ্রিসিয়েশন ওই ভ্যালুটা আপনাকে মাইনাস করতে হয়, তো কতটুকু আপনার ডিপ্রিসিয়েট হলো। তো ওইটাকে আমরা বলছি, ওটা গ্রস থেকে আপনার যখন ডিপ্রিসিয়েশনটা মাইনাস করবেন নেট ফিক্সড অ্যাসেট পাবেন। তাহলে টোটাল অ্যাসেট আর নেট ফিক্সড অ্যাসেট যোগ করলে আপনার পাবেন কি টোটাল অ্যাসেটটা পেয়ে যাবেন, নেট ফিক্সড অ্যাসেট আর টোটাল কারেন্ট অ্যাসেট। ক্লিয়ার এটা? এবার অ্যাসেটের পরে আসি লায়াবিলিটি, ইকুইটি, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাকুয়ালস, যেটা বললাম অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাকুয়ালস বা অ্যাকার্ড এক্সপেন্স যেটাকে আমরা বলি। এই তিনটা যোগ করে আমরা কি পাবো, টোটাল কারেন্ট লায়াবিলিটিস পাবো। আর লং টার্ম ডেপ্ট, এটা হচ্ছে আমাদের কি বলবো, লং টার্ম যেটা লায়াবিলিটিস বলে থাকি সেটা। কমন স্টক আর রিটেন আর্নিংস হচ্ছে ইকুইটি, ওনার্স ইকুইটি পোর্শন। তো এই দুইটা যোগ করে এটা, আর সমস্ত টোটাল কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম ডেপ্ট, তারপর টোটাল ইকুইটি যোগ করলে আমরা পাচ্ছি টোটাল লায়াবিলিটি প্লাস ইকুইটি, যেটা হচ্ছে আমার আগের টোটাল অ্যাসেটের সমান। এটা আপনাদের পরীক্ষায় কি থাকবে বা আপনাদের এক্সামে এই জিনিসগুলো আমরা দিয়ে দিব, এগুলা থেকে আপনাদের বাকি পরবর্তীতে ক্যালকুলেশন গুলা করতে হবে। আর অ্যাকাউন্টিং এ আপনাদের এই ট্রানজাকশন থেকে এই জিনিসগুলা বানাতে হয়। ডিফারেন্সটা কিন্তু আমি আবার বলছি, অ্যাকাউন্টিং এ হচ্ছেন আপনাদের বিভিন্ন ট্রানজাকশন দিয়ে দিবে, ওই ট্রানজাকশন অনুযায়ী এই আপনাদের এগুলা ইকুয়াল করে দেখাতে হয় ক্যালকুলেশন করে। আর ফিনান্সে হচ্ছে আপনাদের আমরা এই শীটটা দিয়ে দিব, সেখান থেকে আপনাদের এই ক্যালকুলেশন গুলা করে বের করে দেখাতে হবে। ম্যাম অ্যাকিউরেট বলতে কি বুঝিয়েছে? অ্যাকুয়ালস হচ্ছে আপনি অলরেডি খরচ করে ফেলেছেন কিন্তু টাকাটা এখনো পে করেন নাই, পে করবেন ভবিষ্যতে। জিনিস আপনার ধরেন আপনি র মেটেরিয়াল আপনার স্টোরে নিয়ে আসছেন কিন্তু এটার টাকাটা এখনো পে করেন নাই। আর পেয়েবল হচ্ছে আপনি একটা ফিউচার ডেটেও জিনিসটা নিবেন, সেটার জন্য আপনি এত তারিখে একটা পেমেন্ট করবেন, ওটা আপনি বললেন যে আমি এত তারিখে পে করবো কিন্তু এখনো পে করেন নাই। আর অ্যাকুয়ালস হচ্ছে অলরেডি আপনি ইলেকট্রিসিটি বিল, যেমন ইলেকট্রিসিটি হচ্ছে আপনি কনজিউম, অ্যাকুয়ালস আমি যদি বলি বিভিন্ন আমাদের ইলেকট্রিসিটি বিল গুলা কি আমি অলরেডি খরচ করে ফেলেছি, আমার এখন সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বর আগস্ট মাসেরটা আমি খরচ করে ফেলেছি, ইলেকট্রিসিটি কনজিউম করেছি, কিন্তু বিলটা আমার আসবে কোন মাসে, সেপ্টেম্বরে। অলরেডি কিন্তু খরচ করে ফেলেছি কিন্তু বিল দিব আমি হচ্ছে পরবর্তী মাসে। অক্টোবরে। অক্টোবরে। হ্যাঁ, সেপ্টেম্বর একটা, অক্টোবর, আগস্ট একটা, সেপ্টেম্বরে, ঠিক না? তো ওইটাকে আমরা বলি অ্যাকুয়াল এক্সপেন্স, যেটা আমি অলরেডি কনজিউম করে ফেলেছি, ইউজ করে ফেলেছি, বাট এখনো পে করি নাই কিন্তু করবো। আর অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে আমি আমি একটা এগ্রিমেন্ট করলাম যে আমি এত তারিখে আজকে ডেটে যে আমি মানে 1 মাস পরে এই ডেটে আমি আপনাকে পেমেন্টটা করবো, কিন্তু সেটা এখন আমি কনজিউম করি নাই কিন্তু। ডিফারেন্স বুঝেছেন? ইয়েস ম্যাম, বুঝছি। তো ব্যালেন্স শিটে আপনাদের এগুলো আমরা দিয়ে দিব, এখন আপনাদের ধরে নিতে হবে কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ করে কি করে আপনাদের ফিনান্সের ওই ডিসিশন গুলো আপনারা নিবেন। আর অ্যাকাউন্টিং এ হচ্ছে এগুলো আপনাদের নিজেদের প্রিপেয়ার করতে হবে ট্রানজাকশন থেকে। আচ্ছা, এবার ব্যালেন্স শিট চলে গেল, এবার আমরা আসি ইনকাম স্টেটমেন্টে কি থাকবে। ইনকাম স্টেটমেন্টে আমরা কি বলছি যে আমার এক্সপেন্স, আমার রেভিনিউ কি আর এক্সপেন্স কি সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো।
ওখানগুলো থেকে অ্যাটলিস্ট আমরা কি বুঝতে পারবো আমার কোম্পানি প্রফিটে আছে না লসে আছে, এটা বুঝতে পারবো। তো আমরা এর আগে বলেছিলাম একটা কোম্পানিতে কি কি ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে। অপারেটিং অ্যাক্টিভিটিস আছে, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আছে, ফিনান্সিং অ্যাক্টিভিটিস বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস গুলো আছে। ইনকাম স্টেটমেন্টের থ্রুতে আপনি অপারেটিং এবং ফিনান্সিং দুইটা জিনিস পাবেন। আপনার কোম্পানিতে কত সেল হয়েছে সেই অ্যামাউন্ট, কত টাকার, সেটা আপনি জানবেন। ঠিক আছে, টোটাল আপনার ওই ইয়ারে 2008 বলেন বা 2025-এ বলেন, 2025-এর ইয়ার, যে আপনি 2024-এ 2024-এ কত টাকা আপনার সেল হয়েছে সেটা আপনি জানেন। আর কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে আপনার ওই জিনিসটা কোন প্রোডাকশন, ধরেন আপনি 5 লাখ পিস, 5 লাখ কম হয়ে যায়, আপনি একটা ইয়ারে কত, উম, কথার কথা 50,000 পিস, 50,000, 50 লাখ পিস আপনি তৈরি করেছেন। হুম, 50 লাখ পিস আপনি গার্মেন্টস তৈরি করেছেন। এখন ওই গার্মেন্টস তৈরি করতে ডিরেক্ট গার্মেন্টসটা তৈরি করতে কি কি জিনিস আপনার প্রয়োজন হয়েছে তৈরি করার জন্য? প্রোডাকশন, লেবারদের ওয়েজেস দিতে হয়েছে, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, ঠিক না? তারপর ওইটার ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালটা লেগেছে। এগুলো হচ্ছে আপনার ডিরেক্ট কস্ট, ওই ম্যাটেরিয়ালটা, ওই গুডসটার জন্য। ওইটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। ডিরেক্ট ওই প্রোডাক্টটা বানাতে যে খরচটা হয়েছে। এখন আপনার বিল্ডিং এর যে ইলেকট্রিসিটি বিল, আপনার যে ইলেকট্রিসিটি এক্সপেন্স, বা আপনার অ্যাডমিনিস্ট্রেশনের যে এক্সপেন্স, যে আপনার এমপ্লয়ীদের যারা উপরে টপ ম্যানেজমেন্টে আছে, তারা কিন্তু প্রোডাক্টটা বানাচ্ছে না, বানাচ্ছে কারা? লেবাররা। তো লেবারদের বিলটা এটাতে আসবে, প্রোডাক্টের র মেটেরিয়াল বিলটা এখানে আসবে, ইলেকট্রিসিটি বিলও আসবে না, আপনার একটা A4 পেজে আপনি ক্যালকুলেশন করছেন সেটার বিলও এখানে আসবে না, কলমের বিল এখানে আসবে না। আপনার প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস, গার্মেন্টস বানাতে যে জিনিসটা এক্সাক্ট ওই র মেটেরিয়ালটা দরকার হচ্ছে এবং সেটা কারা বানাচ্ছে? লেবাররা। সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, সেটার জন্য ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ম্যাটেরিয়ালটা এটার মধ্যে চলে আসবে। তো সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা কি পেয়ে যাব? সেখানে দাগাদাগি করছেন কে? না। তারপরে হচ্ছে সেলিং, এরপরে আসবে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে। আমরা ইয়ার থ্রুতে দেখেন আরেকটা, সেলস, আপনার সেলস হয়েছে কত? 6 লাখ সামথিং, 60 লাখ। 7 লাখ আছে 2008-এ, 2007-এ আছে 34 লাখের মতো। কস্ট অফ গুডস সোল্ডকে আমরা শর্টকাটে বলছি কক্স, আপনার এত। তো সেল থেকে আপনার কি মাইনাস দিবে সেটা আমরা বলছি। সেলস থেকে এক্সপেন্স গুলা মাইনাস হবে, কি কি হবে? কস্ট অফ গুডস সোল্ড মাইনাস, আগে আমরা যোগ করে নিব। কস্ট অফ গুডস সোল্ড আছে 55 লাখের মতো, আদার্স এক্সপেন্স আছে 5,19,000-এর মতো। এই দুইটাকে একসাথে বলে অপারেটিং কস্ট, এক্সক্লুডিং ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন বাদে। ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আপনার ওই যে বললাম, আপনার একটা অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট, যেটা আপনার ফিক্সড অ্যাসেটের ভ্যালু যতটুকু কমছে সেটা। অ্যামোর্টাইজেশন হচ্ছে আপনি একটা লোন নিয়েছেন, লোনের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, ঠিক না? আপনি যেই টাকা আজকে লোন নিয়েছেন সেটার ভ্যালু আপনার জন্য এই মুহূর্তে অনেক, কিন্তু কিছু সময় পর সেটার ভ্যালু কমতেও পারে, বাড়তেও পারে। সেটাকে আমরা বলি লোনের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন, আর অ্যাসেটের ক্ষেত্রে বলি ডিপ্রিসিয়েশন। তো কস্ট অফ গুড সেলস, আদার্স এক্সপেন্স এন্ড ডিপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশনের অ্যামাউন্টটা যোগ করে, এই তিনটা যোগ করে সেলস থেকে মাইনাস করলে যেটা পাবো, এটাকে আমরা বলি ইবিআইটি, আর্নিংস বিফোর ইনকাম অ্যান্ড ট্যাক্সেস, যে 1,30,000-এর মতো। কোনটা কোনটা যোগ করবেন? কস্ট অফ গুডস সোল্ড, আদার এক্সপেন্সেস, ডিপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এই তিনটা যোগ করে সেলস থেকে মাইনাস করবেন। সেলস থেকে মাইনাস করলে যেটা পাবেন, এখন দেখছেন ইবিআইটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়েছে, তার মানে কি আপনার লসে আছে, সেলস কম হয়েছে এক্সপেন্সের চেয়ে, ঠিক আছে? ইবিআইটা হচ্ছে আপনার কি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। তো আপনার ইন্টারেস্ট কত সেটা আপনি এখন কি করলেন, করলেন, ইন্টারেস্ট আসলো 1,30,000। তো এটা থেকে আপনার দুইটা মাইনাস করলে কি হবে? যেহেতু মাইনাসে আছে আরো বেশি মাইনাস হয়ে যাবে, ঠিক না? দুইটা দুইটা, এটা দুই হবে। তখন ইন্টারেস্ট, এটা তখন এটাকে আমরা বলবো কি, টু, এটা বাড়তে সরাই, 2,66,000, এটাকে বলবো আর্নিংস বিফোর ট্যাক্স। ইন্টারেস্টটা যেহেতু আমরা অলরেডি মাইনাস করে দিয়েছি,
আবার এবার ট্যাক্সটা কত পার্সেন্ট সেটা হিসাব করে আমরা যদি ট্যাক্সটা মাইনাস করে দেই তখন সেটা হবে কি নেট ইনকাম। তো নেট ইনকাম আমার কিসে আসছে 2008-এ নেগেটিভ, তার মানে আমার লসে আসছে। আর 2007-এ আমার কিন্তু দেখেন পজিটিভ, মানে আমার এখানে প্রফিট হয়েছে, এখানে আমার লস হয়েছে। বুঝতে পারছেন? দেখেন তো। সেলস থেকে কি কি তাহলে মাইনাস করলেন? কস্ট অফ গুডস ম্যাম সোল্ড, তাহলে আদার্স এখানে এক্সপেন্স। ম্যাম তাহলে এখানে সেলস হচ্ছে আমাদের রেভিনিউ, আর বাকি হ্যাঁ, নিচে এগুলো হচ্ছে কস্ট। হ্যাঁ, এগুলো বাদ বাকিগুলো বিয়োগ হচ্ছে দিতে হবে। এক্সপেন্স, এক একটা এক এক ধরনের এক্সপেন্স। ম্যাম কোনটা অপারেটিং এক্সপেন্স, কোনটা ফিনান্সিয়াল এক্সপেন্স। এই যে কোনটা কি সেটা এখানে আগের স্লাইডে দিয়ে দিয়েছে। কস্ট অফ গুডস সোল্ড, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন, এগুলাকে আমরা বলি অপারেটিং। আর যেগুলো আপনার ইন্টারেস্ট, ট্যাক্সেস, তারপর যদি ডিভিডেন্ড থেকে থাকে সেগুলাকে আমরা বলি ফিনান্সিং। তো এগুলা থেকে আপনি মাইনাস করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার নেট ইনকাম। ব্র্যাকেটের ভিতর থাকলে সেটা হচ্ছে আপনার লসে আছে, আর এভাবে মানে নেগেটিভে এটা হচ্ছে আপনার ইনকাম, প্রফিটে আছে। এছাড়াও ইনকাম ট্যাক্সে আরো অনেক ইনফরমেশন দেয়া থাকতে পারে, কতটুকু নাম্বার অফ শেয়ার, কত ওভারঅল আপনার আর্নিং পার শেয়ার কত, ডিভিডেন্ড পার শেয়ার কত, স্টক প্রাইস, এগুলা ইনফরমেশন দেয়া থাকে। এবার আসলে হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিতে কি কি থাকবে? ওই যে কমন স্টক। ওনার্স ইকুইটিতে হচ্ছে ওই যে বলেছে যে আপনার কোম্পানি নিজের জন্য কতটুকু রেখে দিয়েছে, প্রফিটের পুরোটাই তো সে ডিভিডেন্ড দিয়ে দিবে না, সবাইকে শেয়ার করে দিবে না, শেয়ার হোল্ডারদের মধ্যে, ঠিক না? প্রফিট শেয়ার করে দিবে না, লভ্যাংশটা। সে তো কিছু আবার কোম্পানি নিজের জন্য রেখে দিবে যে পরবর্তীতে যাতে ওটা কাজে লাগাতে পারে। তো আমি ওটা প্রিভিয়াস ইয়ার থেকেও চলে আসবে। আমি 2007-এর ব্যালেন্সিং শীট থেকে দেখতে পারলাম আমার নেট ইনকামে ইয়ার থেকে রিটেন আর্নিং, আগের ইয়ার থেকে আমার দেখতে হবে। আগের ইয়ারে আমার রিটেন আর্নিং এত 2 লাখের মতো, আমার শেয়ার ছিল 1 লাখের মতো। ওই 1 লাখ শেয়ারের অর্থ হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, যেটাকে আমরা বলি আপনার 4,60,000 মতো। তো 4,60,000 আর 2 লাখ যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে আমার 2007-এর টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি, মানে ওনারের নিজস্ব ইনভেস্টমেন্ট কোম্পানিতে। ঠিক আছে? তো আমার এবার 2008-এরটা যেহেতু আমি বের করতে চাচ্ছি, 2008-এ আমার কি নেট ইনকাম কত? এই যে নেট ইনকামটা আমাদের কি কোথায় ছিল, আমরা এর থেকে এখানে পেয়েছি, ইনকাম স্টেটমেন্টে পেয়েছি, কিন্তু নেট ইনকাম কিসে আছে? 2008-এ আমার নেট ইনকাম 1,60,000-এর মতো নেগেটিভে আছে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম রিটেন আর্নিং এ। এটা আমার কি করতে হবে? অ্যাড করতে হবে। তারপর ডিভিডেন্ডটা আমার মাইনাস করতে হবে, কতটুকু আমি দিয়ে দিব, লভ্যাংশ কতটুকু আমি আমার শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিব সেটা আমি মাইনাস করবো। তাহলে কি হলো? এই যে 1,60,000 আর 11, এটা মিলে হলো 1,71,000। এটা হচ্ছে আমার রিটেইন। এটা কি করতে হবে? 2008-এর ক্ষেত্রে আমার কি করতে হবে? 2003 থেকে এই যে 2,03,000 থেকে 1,71,000 মাইনাস করলে যেটা আসবে সেটা কি আমার 2008-এর জন্য রিটেইন আর্নিং হবে। এই যে আমার নেট ইনকাম আর হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, এই দুটো অ্যাড করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি, সেটা আমার মাইনাস করতে হবে 2007-এর রিটেন আর্নিং থেকে। আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখেন ইনবক্সে, সবাই ইনবক্সে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে রাখেন। কোথায় গেল? আচ্ছা, তো দেখেন এখানে আহ, এই যে আমার নেট ইনকাম আর ডিভিডেন্ড এটা যোগ করে আমার হলো 1,71,000। 2 লাখ 3-এর থেকে 1,71,000 আমার মাইনাস করে যেটা আসছে সেটা হচ্ছে আমার কি 2008-এর রিটেন আর্নিং। তো দেখ এইটা আর এটা যোগ করে দেখেন আমার 2008-এও আমার শেয়ার চেঞ্জ হয়নি, আনচেঞ্জ অবস্থায় ছিল। চেঞ্জ হতে পারে, এমন না 2007 আর 2008-এ সিমিলার হবে, চেঞ্জ হতে পারে। চেঞ্জ হলে আপনি চেঞ্জেরটা লিখবেন। সেই হিসাব করে আমরা বের করলাম যে টোটাল স্টক হোল্ডার ইকুইটিটা আমরা বের হয়ে যাব।
এটা একটা স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং এ আপনাদের এই স্টেটমেন্ট গুলা প্রিপেয়ার করতে হবে। আর ক্যাশ ফ্লোতে হচ্ছে ওই যে ইনফ্লো আর আউটফ্লো, আমরা যা বারবার বলছি অপারেশনে ইনফ্লো কি হচ্ছে সেটা আপনারা এখান থেকে জানবেন, ক্যাশ ফ্লো কি হচ্ছে, কোথায় ইনভেস্টমেন্ট করলেন সেটা, ইনভেস্টমেন্ট হলে মাইনাস হচ্ছে, তারপর হচ্ছে আপনার ফিনান্সের কোথায় কোনটা নোট পেয়েবল কি হচ্ছে, সেই জিনিসগুলো এখানে আপনারা ইজিলি দেখতে পাবেন। অপারেটিং অ্যাক্টিভিটিস এ কি আছে, আপনার নেট ইনকামটা, এখন এখানে নেগেটিভে আছে দেখে কিন্তু আমার যদি প্রফিট হতো তখন এই সাইনটা থাকবে না, তখন অ্যাড হবে ডিপ্রিসিয়েশন, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়েবল। ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়েবল 3,78,000, এখন আপনার কথা হতে পারে এই 3,78,000টা আসছে কোত্থেকে। ও যে আমার 2008 আর 7 দুইটা দুইটা করে দেওয়া আছে, প্রতি ইয়ার দুইটা ইয়ারে দেওয়া আছে, দুইটা ইয়ারে ডিফারেন্সটা এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল দেখেন 3,78,000। আমরা যদি প্রিভিয়াস স্লাইডে চলে যাই অ্যাকাউন্টস পেয়েবলে, দেখেন 2008-এ এত ছিল, 2007-এ দুইটা মাইনাস করলে যেটা আসবে সেটাই আমরা কিন্তু এখানে দিয়েছি 3,78,000। সিমিলারলি ইনক্রিজ ইন অ্যাকুরালস, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, ইনক্রিজ ইন ইনভেন্টরিজ, সবগুলা ইয়া করলে দেয় ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, ইনক্রিজ এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস হবে, পেয়েবল গুলা যোগ হয়েছে আর ইয়াগুলা কারেন্ট অ্যাসেট গুলা মাইনাস হয়েছে। অথবা আপনার এটা ডিক্রিজ হলে ডিক্রিজেরটা আসবে, ইনক্রিজ হলে ইনক্রিজ অথবা ডিক্রিজ হিসাবে আসবে, আপনার বাড়তেও পারে কমতেও পারে। তো এটা হচ্ছে বেসিক জিনিসটা, ঠিক আছে, ফর্মুলাটা। অপারেটিং অ্যাক্টিভিটিস, লং টার্ম ইনভেস্টমেন্ট কি হতে পারে, আপনার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে ওটা আপনার কত পরিমাণ আপনি ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা, তারপর আপনার নোটস পেয়েবল ইনক্রিজ সেই অ্যামাউন্টটা এখানে লং টার্মে কতটুকু ইনক্রিজ হয়েছে, ডিভিডেন্ড আপনি কত পরিমাণ ডিভিডেন্ড দিয়েছেন 11,000, আমরা রিটেইন আর্নিং যে স্টক এখানে দেখেছি না 11,000 ডিভিডেন্ড, সেই জিনিসটাও কিন্তু এখানে চলে আসছে, একটার সাথে কিন্তু একটা কানেক্টেড দেখেন। তো ওখান থেকে আমরা টোটাল পেয়ে যাব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তারপরে এই যে তিন ধরনের অ্যাক্টিভিটিস গুলো সামারি করলে আমরা পেয়ে যাব কি এন্ড অফ দা ইয়ার আমার কি আসছে 7,282,82। বিগিনিং এ কত আর এন্ডিং এ কত আমরা পেয়ে যাব। দেখেন এখানে এটা যদি বুঝেন দেন আমরা পরবর্তী স্লাইড গুলাতে যেতে পারবো। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, এই যে আপনাদের এই ইয়াগুলা দিয়ে থাকবে, এখান থেকে আপনাদের কোয়েশ্চেন আসবে এই ধরনের যে এখন অপারেটিং ইনকাম কত ক্যালকুলেশন করেন, 2008-এর অপারেটিং ইনকাম কত ছিল, 2007-এর অপারেটিং ইনকাম কত ছিল, আপনাদের ওই শিট গুলা দিয়ে দেওয়া হবে, আপনাদের কোশ্চেনের মধ্যে ব্যালেন্স শিটের ইনফরমেশন গুলা বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে দেওয়া থাকলে ওইখান থেকে আপনার এই ক্যালকুলেশন গুলো। অপারেটিং ইনকাম কি, অপারেটিং ইনকাম হচ্ছে আপনার যে আপনার এক্সপেন্ডিচার আর রেভিনিউ থেকে আপনার এক্সপেন্স বাদ দিবেন, যেটা সেটা বাদ দিলে যেটা থাকে আমরা নর্মালি জানি। তো সেটা আপনার যদি যেহেতু আমরা ফিনান্সিয়াল আদার এক্সপেন্স সবকিছু আছে কি কি ধরনের, সেগুলা থেকে আমরা ট্যাক্সের হিসাব করে যদি আমরা বলি, সবকিছু না দিয়ে শুধু যদি বলি ট্যাক্স রেট আছে আর ইবিআইটি দেওয়া আছে, আপনার এই ক্যালকুলেশন করে আপনাদের বের করতে হবে। ইবিআইটি কি, ইবিআইটি আমরা কোথায় পেয়েছি, এখানে দেখেন আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। ইনকাম, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। তো এই যে ইবিআইটিটা আমরা এখানে জানি, স্টেটমেন্ট থেকে আমরা ইবিআইটিটা আমরা তাহলে এখানে লিখে নিতে পারবো। আর ট্যাক্স রেট যদি আমি বলে দিই 40% ট্যাক্স রেটে, তখন আপনারা ইজিলি এটা ক্যালকুলেশন করতে পারবেন 2008-এর জন্য। সিমিলারলি 2007-এরটাও দেওয়া থাকলে ওইটা ওইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবেন। আচ্ছা, এনডব্লিউসি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, আপনার কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর জন্য যে খরচ হচ্ছে, যেটা আপনার লাগছে, সেটাকে আমরা বলে থাকি ওয়ার্কিং ক্যাপিটাল। আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস এর জন্য যে অ্যাসেটটা লাগছে এবং সেটা করার জন্য আপনার যে পরিমাণ লায়াবিলিটিসটা লাগছে, সেটা হচ্ছে আপনাকে আমরা বলে থাকি ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিসটা মাইনাস করলে আমার কারেন্ট অ্যাসেট কি কি আছে সেটা এখানে তাহলে আসবে। আমার কারেন্ট অ্যাসেট কি কি ছিল,
ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরিজ, কারেন্ট লায়াবিলিটিস গুলাও এখানে চলে আসবে, ঠিক না? তা ওগুলা মাইনাস করলে আমি এই ক্যালকুলেশনটা তখন করতে পারবো। পেয়েবলস গুলা, পেয়েবল হতে পারে অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, সবগুলা এখানে করলে আমার টোটাল 2008-এরটা বের করতে পারবো। সিমিলারলি আমি 2007-এরটাও বের করতে পারবো। অ্যাটেন্ডেন্স দিচ্ছেন তো সবাই? তারপর ফ্রি ক্যাশ ফ্লো, সিমিলারলি ফ্রি ক্যাশ ফ্লোটা আমরা যে ক্যাশ ফ্লোর ইয়া থেকে বের করতে পারবো। দেখেন, এখন আমি কিন্তু এনডব্লিউসি জানি, কি আমার 2008-এরটা আমরা বের করতে পেরেছি না? নেট ওয়ার্কিং ক্যাপিটাল 9,13,000 মতো। আর ইবিআইটিও আমরা জানি 2008-এরটা যদি বের করতে পারি, ডিপ্রিসিয়েশন অ্যামortization-এরটাও যদি এখানে আপনার স্টেটমেন্টে দেওয়া থাকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটে কতটুকু খরচ হয়েছে সেই অ্যামাউন্ট, সেগুলা থেকে আপনি ইজিলি এই ক্যালকুলেশনটা করতে পারেন। নেগেটিভ আসছে তার মানে কি? নেগেটিভ আসলে কি সবসময় ব্যাক সাইন? এরকম ধরনের আপনাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে। নেগেটিভ আসলেও সবসময় ব্যাক সাইন ডিরেক্ট আমরা বলতে পারি না। আমাদের আদার স্টেটমেন্ট দেখেও সেই আবার প্রিভিয়াস লাস্ট ইয়ারটা দেখে আমাদের ভাবে জাজ করা লাগবে, কম্পেয়ার করে। লাস্ট ইয়ারে যদি এর চেয়ে বেশি নেগেটিভ থাকে, তার চেয়ে পজিটিভ, ওইভাবে বলতে হবে। তো এইভাবে আমরা আমাদের জিনিসগুলা ফিনান্সিয়াল আপনাদের রিপোর্ট গুলা থেকে এই টার্ম গুলা বের করতে পারবো। ফ্রি ক্যাশ ফ্লো কাকে বলে, তারপর নেট ওয়ার্কিং ক্যাপিটালের ক্যালকুলেশন, নেট অপারেটিং ইনকাম কি হবে, ঠিক আছে? এগুলো যদি বুঝেন দেন আমরা পরবর্তী চ্যাপ্টারের রেশিও অ্যানালাইসিস গুলা করতে পারি। তো আগে এই স্লাইডটা দেই, এটার সাথে আমাদের কিছু সলিউশনের শিট দিয়ে দিব, ওগুলা দেখেন, তাহলে পরবর্তী ক্লাসে পরের চ্যাপ্টারটা বুঝতে আপনাদের জন্য ক্লিয়ার হবে। অ্যাটেন্ডেন্সটা একটু কপি করে দিই। সবাই দিয়েছেন? আপনাদের 17 তারিখে ক্লাস টেস্ট। ম্যাম, বইগুলোর পিডিএফ যদি দেওয়া যেত একটু ভালো হতো। বইয়ের পিডিএফ? আচ্ছা দেখি, আমি ট্রাই করি। আমার কাছে এই মুহূর্তে নাই, কালেক্ট করার চেষ্টা করবো।